আজ এক জীবন্ত কিংবদন্তির অজানা গল্প শুনবে বিশ্ববাসী। পৃথিবীতে এমন সাহসী সূর্য সন্তান শতাব্দীতে খুব একটা জন্মায় না। লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম, বীরুত্তম মেজর ডালিম নামেই যিনি সমধিক পরিচিত, যে নামটি শুনলেই কেঁপে ওঠে বাকশালীদের অন্তর। রূপকথায় ডালিম কুমারের চেয়েও যে চরিত্রটি অধিক চর্চিত তিনি মেজর ডালিম। আমার মতো লক্ষ কোটি তরুণ যে নামটি শুনে শুনে নানা কিংবদন্তির চিত্র এঁকেছে কল্পনার ক্যানভাস জুড়ে, আজ তাদের স্বপ্ন বাস্তবে পূরণ হওয়ার দিন। উপদেষ্টা পরিষদকে বলতে চাই, আপনারা কি শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার? আপনারা কি শেখ হাসিনার চেয়েও বড় ক্ষমতাবান? আমরা যদি এই শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে নামাতে পারি, তাহলে আপনাদেরকে 5 দিনও সময় লাগবে না এখান থেকে টেনে নামাতে। বাংলাদেশের ইতিহাস আসলে রাজনৈতিক বেইমানির ইতিহাস। আমরা যদি দেখি, যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল, পরবর্তী সময়ে তাদের সেই অবদানকে মুছে দেওয়া হয়েছে। রাত ছিল ইতিহাসের সাক্ষী হবার রাত। গতকাল রাত ছিল বাংলাদেশের মানুষকে নতুনভাবে ইতিহাস জানার রাত। গতকাল রাত ছিল সত্য ইতিহাস নতুন করে জানার রাত। গতকাল রাত ছিল আমাদের কোটি কোটি অজানা প্রশ্নের উত্তরের রাত এবং নতুন করে রেকর্ড করার রাত। বাংলাদেশে প্রথম কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করেছিলেন মিজানুর রহমান আজহারি। তিনি একটি ইউটিউব চ্যানেল করার সঙ্গে সঙ্গে মিলিয়ন ক্রস করে গিয়েছিল তার সাবস্ক্রাইবার মাত্র কয়েক ঘন্টায়। আর দ্বিতীয় সে রেকর্ড এবার ভাঙলেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। এটি বাংলাদেশের ইতিহাসে আমার কেন মনে হয় যে পুরো পৃথিবীর রেকর্ড ধরলেও হয়তোবা এই রেকর্ডটি উপরে চলে আসবে। তবে বাংলাদেশের এই রেকর্ড একসঙ্গে 8 লক্ষ মানুষ এই লাইভটি দেখছি, এটি বিশাল অর্জন ইলিয়াসের জন্য। কেবল ইলিয়াসের অর্জন নয়, এই অর্জনটি মেজর ডালিমকে দিতে হবে, কারণ গত 15 বছর সহ মোট 54 বছর আসার নাকি মাসাল এখন আসে বাইরে রাজনীতি করবেন, সংগ্রামে আসে আড়াই লাখ টাকা রাজনীতি করেন, জামাতে যায় কারণ ভাবিয়ে রাজনীতি করে অনেক ব্যস্ত থাকে। আমরা কিন্তু ওয়াজ শোনার টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে বিশ্লেষণ করে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আসছি। এমনকি প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ দেখেই আপনারা বুঝতে পারছেন। তাই বলতে চাচ্ছি, যারা অন করেছেন তারা পুরো ভিডিও দয়া করে দেখবেন, না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনি মূল তথ্য সবকিছু বুঝতে পারবেন, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, আমি আর কথা বলবো না, আপনাদের প্রথম যে অংশগুলো দেখাচ্ছি, চলুন এই অংশ থেকে পুরো ভিডিওটা আপনারা দেখুন। মনোযোগ সহকারে দেখবেন, কেউ আর কি কোথাও যাবে না ইনশাল্লাহ। ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, শুরু করার আগে আর একটা কথা বলছি, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এক জীবন্ত কিংবদন্তির অজানা গল্প শুনবে বিশ্ববাসী। পৃথিবীতে এমন সাহসী সূর্য সন্তান শতাব্দীতে খুব একটা জন্মায় না। লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম, বীরুত্তম মেজর ডালিম নামেই যিনি সমধিক পরিচিত, যে নামটি শুনলেই কেঁপে ওঠে বাকশালীদের অন্তর। রূপকথায় ডালিম কুমারের চেয়েও যে চরিত্রটি অধিক চর্চিত তিনি মেজর ডালিম। আমার মতো লক্ষ কোটি তরুণ যে নামটি শুনে শুনে নানা কিংবদন্তির চিত্র এঁকেছে কল্পনার ক্যানভাস জুড়ে, আজ তাদের স্বপ্ন বাস্তবে পূরণ হওয়ার দিন। শরীফুল হক ডালিম 1964 সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম 20 এপ্রিল 1971 সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। 1975 সালের 15 আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউনেপ ও হেবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন। 1995 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন। বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধার নামটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে 1975 সালের 15 আগস্টের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে। মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 1975 সালে দেশের সত্যিকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন।
1975 সালের 15ই আগস্ট দেশপ্রেমিক বীর উত্তম মেজর ডালিম ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব পালন করেন এবং শেখ মুজিবকে পরিবার সহ হত্যা করেন। হত্যার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন, আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এই একটি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ পায়। হাজার হাজার মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, মিষ্টি বিতরণ করে দেশব্যাপী, যেমনটি করেছে 2024-এর 5ই আগস্টে তার কন্যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের পর। বাংলাদেশকে মুক্ত করে ভারতের আধিপত্য ও সম্প্রসারণবাদ থেকে, ইসলাম বিদ্বেষী শক্তির হাত থেকে, খুনি বাকশালী একজন স্বৈরশাসকের জগদ্দল শাসন ও শোষণ থেকে। দেশপ্রেমিক বীর যোদ্ধা মেজর ডালিমরা ইতিহাসের স্বপ্নপুরুষ। তারা ইতিহাসের সবচেয়ে বড় কুলাঙ্গারকে পরিবার সহ হত্যা করে বাংলাদেশকে জঞ্জালমুক্ত করেছিলেন। গণ অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশে মেজর ডালিমদের দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি সময়ের অপরিহার্য দাবি। মেজর ডালিম কেন ও কোন কারণে মুজিব পরিবারকে হত্যা করেছে তার বর্ণনা রয়েছে তার লেখা যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, আমি মেজর ডালিম বলছি ও কিছু কথা কিছু ব্যথা বইতে। যারা শেখ হাসিনার দুঃশাসন দেখেছেন কিন্তু শেখ মুজিবের দুঃশাসন দেখেননি, তাদের কাছে হয়তো ডালিম অজানা শত্রু। বাবা এবং কন্যা এ জাতিকে যেভাবে ভয়ঙ্কর দুর্বিষহ যন্ত্রণা দিয়েছেন তা হয়তো ইতিহাসের পাতায় সেভাবে কেউ বর্ণনা করেনি। গত 15 বছর মানুষ হাসিনার হাত থেকে বাঁচতে চেয়েছিল, কিন্তু কেউ ডালিম হয়ে উঠতে পারেনি। 75-এ যদি ডালিম ফারুকরা না থাকতো, হয়তো জাতি আজ আরও ভয়ঙ্কর পরিণতি ভোগ করত। গত 15 বছর ধরে বাংলাদেশের 18 কোটি মানুষ একজন ডালিমের অপেক্ষায় ছিল। 24-এ ছাত্র জনতা এক একজন ডালিম হয়ে উঠেছিল বলে আমরা মুক্তি পেয়েছি। বাংলাদেশের সেই সাহসী বীর আজ আমাদের সামনে। আজ সরাসরি তার মুখ থেকে শুনুন 15 আগস্টের সেই কালজয়ী রাতের ঘটনা ও পূর্বাপর। মানুষকে নতুনভাবে ইতিহাস জানার রাত। গতকাল রাত ছিল সত্য ইতিহাস নতুন করে জানার রাত। গতকাল রাত ছিল আমাদের কোটি কোটি অজানা প্রশ্নের উত্তরের রাত এবং নতুন করে রেকর্ড করার রাত। বাংলাদেশে প্রথম কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করেছিলেন মিজানুর রহমান আজহারি। তিনি একটি ইউটিউব চ্যানেল করার সঙ্গে সঙ্গে মিলিয়ন ক্রস করে গিয়েছিল তার সাবস্ক্রাইবার মাত্র কয়েক ঘন্টায়। আর দ্বিতীয় সে রেকর্ড এবার ভাঙলেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। এটি বাংলাদেশের ইতিহাসে আমার কেন মনে হয় যে পুরো পৃথিবীর রেকর্ড ধরিয়েও হয়তোবা এই রেকর্ডটি উপরে চলে আসবে। তবে বাংলাদেশের এই রেকর্ড একসঙ্গে মানুষ 8 লক্ষ মানুষ এই লাইভটি দেখছিল। এটি বিশাল অর্জন ইলিয়াসের জন্য। কেবল ইলিয়াসের অর্জন নয়, এই অর্জনটি মেজর ডালিমকে দিতে হবে। কারণ গত 15 বছর সহ মোট 54 বছর ধরে যে আওয়ামী লীগ মেজর ডালিমকে খুনি বলেছিল, মেজর ডালিমকে নানান রকম প্রোপাগান্ডা, অপপ্রচার, মিথ্যাচারে জর্জরিত করেছিল, সেই ডালিম বাংলাদেশের মানুষের হৃদয়ে যে বসবাস করেন এটা প্রমাণ হয়ে গেছে। আসলে মিথ্যে ইতিহাস দিয়ে, মিথ্যে তথ্য দিয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে কাউকে অজনপ্রিয় করা যায় না যদি সে মানুষের হৃদয়ে বাস করে। আজকে সেটা প্রমাণ পেলাম। দর্শক, 50 বছর পর জাতির সামনে নতুন করে ডালিম ফিরে এলেন এবং সত্য ইতিহাসগুলো একটা একটা করে প্রকাশ করলেন। আজকে সে বক্তব্যের উল্লেখযোগ্য কয়েকটি অংশ নিয়ে আলোচনা করব, কারণ পুরো 2 ঘন্টার অধিক এই লাইভে পুরো বিষয়গুলো তিনি যে তুলে ধরেছেন ইতিমধ্যে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন ইলিয়াসের চ্যানেলে। প্রয়োজনে এই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলেও দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা দেখতে চান। তবে ইলিয়াসের চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমার কাছে মেজর ডালিমের উল্লেখযোগ্য কয়েকটি বক্তব্য আমি বলবো, প্রয়োজনে এটা নিয়ে আমি ধারাবাহিক একটা ভিডিও করবো, কারণ এই ইতিহাসের সত্য বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো খুব জরুরি। প্রথম, তিনি তার বক্তব্যে প্রথমে বললেন যে শেখ মুজিব তিনি স্বাধীনতার পক্ষে ছিলেন না, তিনি বরং পাকিস্তানি সেনাবাহিনীর কাছে তার পরিবারকে তুলে নিরাপদে পাকিস্তান চলে গেছেন এবং তার পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। তিনি এই স্বাধীনতার যুদ্ধের পক্ষে ছিলেন না। দ্বিতীয় যে সত্যটি তিনি বললেন, জিয়াউর রহমান নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় মেজর ডালিম সহ আরও সেনাবাহিনীর অফিসাররা বা সশস্ত্র বাহিনীর অফিসাররা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ যে মিথ্যাচার করেছিল, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এই তথ্যটিও মিথ্যে। তিনি বলেছেন এই সংখ্যাটি হবে 3 লক্ষ, মানে 3 লক্ষকে 30 লক্ষ বানিয়ে দিয়েছিলেন মুজিব এবং পৃথিবীর ইতিহাসে নতুন করে এই মিথ্যে ইতিহাসটাকেও তারা তৈরি করেছিলেন। এবং নারী ধর্ষণ বা নির্যাতনের যে ঘটনা, সেই সংখ্যাটিও খুবই নগণ্য। আওয়ামী লীগ যে বলছে 2 লক্ষ মা বোন, এটিও মিথ্যে। এবং ডালিম তার নিজ চোখে মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। এত লক্ষ লক্ষ নারী নির্যাতিত হলে মাত্র 2 জনকে কেন দেখলেন ডালিম? দর্শক, মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি। ডালিম যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন আমি একটা একটা করে বলে যাচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে।
এটা খুবই বিপজ্জনক কথা, খেয়াল করবেন। আমরা যে আজকে ভারতকে ক্রেডিট দিচ্ছি, বন্ধু বলছি, এই শব্দটাকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন? মেজর ডালিম একজন বীর উত্তম, তিনি বলছেন যে ভারত আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে যেইটুকু সাহায্য করেছে, সহযোগিতা করেছে, পাকিস্তান থেকে বাংলাদেশকে ভেঙে এটি ভারতের অঙ্গরাজ্য বানাতে তারা সাহায্য করেছেন, একটা দেশ তৈরির জন্য সাহায্য করেননি। এবং পরবর্তী তিনি বলেছেন মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন, এবং তিনি বলেছেন যে কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু তিনি ক্ষমতা সুসংহত করতে 4000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেই ওয়াদা রক্ষা করেননি। যাক, এটা ইতিহাসের একটা অংশ, হয়তো সেই ব্যাখ্যাটা বিএনপির পক্ষ থেকে আসতে পারে। তিনি আরো বলেছেন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী, যাতে করে বাংলাদেশ, মানে নতুন যে বাংলাদেশ তৈরি হবে স্বাধীনতার পর, সেটি মেধাশূন্য হয়, অর্থাৎ ভারত দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে এই দেশটি। তাই দেশের বুদ্ধিজীবীদের বেছে বেছে ভারতীয়রাও হত্যা করেছে। এবং তারপরের যে কথাটি তিনি বলেছেন যে ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়, 16,000 কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। ওই সময় 16,000 কোটি টাকা আজকে কত হতে পারে আন্দাজ করেন, এটা মামুলি কোনো ফিগার নয়। এবং এই কাজে বাধা দিলে শেখ মুজিব মেজর জলিলকে পর্যন্ত গ্রেফতার করে। চিন্তা করতে পারেন যে রাষ্ট্রের সম্পদ লুট হয়ে যাচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে ভারত, আর সে কাজে একজন সেনা অফিসার মেজর জলিল বাধা দিচ্ছিলেন, তাই তাকে গ্রেফতার করে শেখ মুজিব। এবার বুঝতে পারছেন শেখ মুজিব কতটা দেশপ্রেমিক ছিলেন, যে নিজের দেশের সম্পদ লুট করছে আর তিনি সেটা সাহায্য করছিলেন। এরপর জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। এই সত্যটিও আমাদের দেশে অজানা ছিল। আমরা এটার জন্য পাকিস্তানিদের বা অন্যদেরকে এতদিন দোষারোপ করেছিলাম। আজকে সঠিক ইতিহাসটা বলে দেওয়া হলো যে জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে স্বয়ং শেখ মুজিব তার লোকদেরকে দিয়ে হত্যা করেছিল। মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটাও একটা মিথ্যা প্রচারণা, এটা তো আগেই বলেছি। বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করেছে শেখ মুজিব। এবং মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ, এটা নিয়েও তিনি একটা চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন যে যদি শেখ মুজিব এত জনপ্রিয় হতেন, দেশের মানুষ তাকে এত ভালোবাসত, তবে কখনো তার মৃত্যুর পর মানুষ এত মিষ্টি বিতরণ করতো না। এবং মেজর ডালিম আরো অভিযোগ করেছে তার স্ত্রী যখন অসুস্থ ছিল তাকে চিকিৎসা নিতে দেয়নি শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন বিপ্লবীদেরকে কেউ সাহায্য করে না, বিপ্লবীদের সবাই ভয় পায়, কেউ তাদের আশ্রয় দেয় না, বিপ্লবীদের বিএনপিও আশ্রয় দেয় না, 24-এর বিপ্লবীদেরকেও হয়তো বা কেউ আশ্রয় দিতে চাইবে না, কারণ সবাই বিপ্লবীদের ভয় পায়। দর্শক, মেজর ডালিমের এই 2 ঘন্টায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ বললাম মাত্র, এটা নিয়ে ধারাবাহিক আমাদের আলোচনা চলবে, কারণ অনেক বড় ইতিহাস আমাদের সামনে উন্মোচিত হয়েছে। কয়েকটা বিষয় দেখেন, শেখ মুজিবকে হত্যার পর মানুষ মিষ্টি বিতরণ করেছে, শেখ মুজিবের হত্যার পর মানুষকে চোখ মুছতে দেখা যায়নি। কে বললেন? মেজর ডালিম। আমি না, মেজর ডালিম। কে এই মেজর ডালিম? মুক্তিযুদ্ধে একদম ফ্রন্ট লাইনে যুদ্ধ করা একজন ব্যক্তি। এখন অনেকেই মেজর ডালিমকে দিয়ে বিতর্ক তৈরি করতে চাইবেন, কারণ তিনি এমন কিছু সত্য ইতিহাস বললেন যে ইতিহাসে হয়তো বা কিছু কিছু জায়গায় বিএনপি বিপদে পড়তে পারে। এখন বলবো ওইটুকু শুধু মিথ্যে, ওইটুকু সত্য না, ইতিহাস সম্পূর্ণই সত্য হয়। কিছু বিষয় মীমাংসা হয়ে যাওয়া উচিত। জামাত ইসলাম তাদের নেটওয়ার্কগুলোতে বলছে যে আমরা কেন 71-এর সময় পক্ষে ছিলাম না, তার কারণ ভারত এই দেশটাকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল, বা ভারত একটা শক্তিশালী মুসলিম দেশকে ভাঙতে চেয়েছিল। এই প্রশ্নে আমরা ভিন্নমত ছিল বলি আমরা 71-এর যুদ্ধের পক্ষে অবস্থান নিইনি। জামাত যত ক্লিয়ার করে বলুক, এটাও আমি স্বীকার করবো না, কারণ হলো যে একটা স্বাধীন দেশ তৈরিতে জামাত তার অবস্থানটাকে কি বলবো শত্রুপক্ষের কাছে রেখেছিল, এটার জন্য জামাতকে ক্ষমা চাওয়া অবশ্যই উচিত। তবে এটাও সত্য, জামাতের যে উপলব্ধিটা আজকে 2024-এ এসে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে ভারত শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দিয়ে কিভাবে এই দেশটাকে লুটে খেয়েছে এবং বাংলাদেশটাকে তাদের অঙ্গরাজ্য বানাতে কিভাবে ষড়যন্ত্র করেছে। মেজর ডালিমের বক্তব্যে সেটা আমরা প্রমাণ পেয়েছি। দর্শক, প্রশ্ন হলো 8 লক্ষ মানুষ এই শোটা দেখলেন, এই ইতিহাসটা কোন পক্ষে যাবে? আমি দেখলাম বাংলাদেশের একজন সাংবাদিক, আমি জানি না তার পোস্টটা সত্য কিনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, প্রবাসী সাংবাদিক শাহেদ আলম বলেছেন যে খলিফাকে নিয়ে, মানে হয়তো তিনি মিয়া খলিফাকে বুঝিয়েছেন, তাকে নিয়ে লাইভ করলে হ্যাঁ তিনি কিছু আলেম সমাজকে ইঙ্গিত করে বলেছেন এর চেয়ে বেশি কি হবে, দর্শক হবে, আরো বড় রেকর্ড হবে, এমন কিছু ইঙ্গিত করেছিলেন। প্রশ্ন হলো শাহেদ আলমের জ্বলছে কেন যখন মেজর ডালিম ইতিহাসের সত্য পাতাগুলো স্মরণ করিয়ে দিলেন? তার মানে শাহেদ আলম কি গোপনে ঘাপটি মেরে থাকা কোনো এজেন্ট, মানে কোনো দলের বা কোনো গ্রুপের এজেন্ট হিসেবে কাজ করছেন, যে আজকে সত্যগুলো তিনি পছন্দ করছেন না বলে মিয়া খলিফার সাথে তুলনা করছেন? নাম্বার 2, সোশ্যাল মিডিয়াতে এখন এটা নিয়ে আলোচনা হবে জোরে সোরে, কোনো ইতিহাস মানবে কেউ, ইতিহাস কেউ মানবে না, কিন্তু মেজর ডালিম যে সত্য কথাগুলো বললেন, এই কথাগুলো আমাদের ইতিহাসের পাতা আবার নতুন করে উল্লেখ করা উচিত, কোনোটা উল্লেখ আছে। 3 নম্বর, এই বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমকে এই রাষ্ট্র এখন স্বীকৃতি দিতে হবে সর্বোচ্চ সম্মানের সাথে। 24-এর অভ্যুত্থানে যে রাষ্ট্র গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার, তাদের কাছে আমাদের দাবি থাকবে মেজর ডালিমকে সর্বোচ্চ সম্মান দিয়ে দেশে ফিরিয়ে আনুন এবং মৃত্যু পর্যন্ত তাকে দেশে রাখুন, তার কবরটি এই দেশেই যেন হয়।
আমাদের মতো তার কবরটি এই দেশই হবে, কারণ তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং তিনি এই দেশ থেকে অনেক বড় জগদ্দল পাথরকে সরিয়েছিলেন। দর্শক, আমরা মেজর ডালিমের সর্বোচ্চ সম্মান চাই, রাষ্ট্রীয় পুরস্কার চাই এবং এই কাজটি আমাদের সরকারকে করতে হবে। প্রিয় দর্শক, মেজর ডালিমের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমাদের ধারাবাহিক আরো অনেক ভিডিও থাকবে। আজকে প্রথম পর্বটি দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা কি শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার? আপনারা কি শেখ হাসিনার চেয়েও বড় ক্ষমতাবান? আমরা যদি এই শেখ হাসিনাকে টেনে হিস্ট্রে নামাতে পারি, তাহলে আপনাদেরকে 5 দিনের সময় লাগবে না এখান থেকে টেনে নামাতে। এই বাংলাদেশে, জুলাই গণ অভ্যুত্থানের বাংলাদেশে অন্যায়কারী যেই হোক, তাকে গ্রেপ্তার করতে হবে। সেই গ্রেপ্তারের দায়িত্ব, ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে। যদি সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত আপনারা না করতে পারেন, তাহলে আপনারা পদত্যাগ করেন। আপনাদের রিপ্লেসমেন্ট আছে, এই দেশে অনেক মানুষ আছে যারা আপনাদের রিপ্লেসমেন্ট। আপনাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে সেখানে বসিয়েছিলাম, কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে আপনারা এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করেন নাই। 2018 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সামনে দাঁড়িয়ে বুক উঁচু করে এই শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি। দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম 26 বার হামলার শিকার হয়েছে আমরা। দীর্ঘ 11 মাস জেল কেটে এসেছি। এই সরকার কারো বাপের সম্পদ না, এই সরকার আমাদের। এই সরকারকে আমরা বসিয়েছি, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসলের সরকার। সুতরাং এই সরকার যদি এই জনগণের যে ম্যান্ডেট, আইনের যে শাসন, সেটি যদি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, তাদেরকে অচিরেই পদত্যাগ করে এখান থেকে বিদায় নেওয়া হবে। দর্শক, আমি আশা করছি সকলেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দয়া করে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকে শেষ করছি। আবার কোনো এক সময় ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।